বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আহ, ইতিপূর্বে 65তম ক্লাস শেষ করেছি। আজকে আপনাদের 66তম ক্লাস। আর এই 66তম সন্ধ্যাকালীন বেসে সব প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় না বললে নয়, আমরা ইতিমধ্যে 18 ধারার যে তদন্তের যে প্রক্রিয়াটা, মামলা তদন্তকারী কর্মকর্তার যে কার্যক্রমগুলো, এটা আলোচনা করতেছিলাম। মোটামুটি 18-এর 1-2 পর্যন্ত ক খ এবং 1 এবং 2 শেষ করেছি। আমরা এই বাকি ক্লাসটা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমরা 66তম অর্থাৎ আগামীকাল নাইট বেস আপনাদের ক্লিয়ার করবো। আজকে যদি যে দুইটা আপনাদের আমাদের একটু ডিউটির চাপের কারণে আমরা এই দুটি আপনার লাইভ ক্লাসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। আর বাকি যে অংশটি আমরা আগামীকাল বা নাইট বেস আপনাদের এটা ক্লিয়ার করবো। আশা করি সেই সাথেই থাকবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী শিশু নির্যাতন 2000 সালের সংশোধন 2025-এর। আমরা দেখতেই পাচ্ছি যে দুইটি ধারা পড়বো, সেটা হচ্ছে 19 এবং 20। একটু দেখেন এই দুইটির ভিতরে রিটেনের প্রশ্ন তেমন নাই, তবে আবার আছেও। একটি রিটেনের প্রশ্ন জামিন সংক্রান্ত। যেমন গত পরীক্ষায় মাদক সংক্রান্ত একটা প্রশ্ন আসছিল যে ক নামক একজন ব্যক্তি, সে পঙ্গু, অসহায় পঙ্গু, তাকে 100 গ্রাম গাঁজা নিয়ে ধরা পড়লেন। এই ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি? তো সেটা জামিন থেকে আসছিল 47-3 থেকে। তো অনেকেই এটা জামিন সংক্রান্ত 496-97 দেওয়ার কারণে অনেকেই মার্ক পাননি। তো এখানেও এই নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু জামিনের বিধান বা জামিনের কথা বলা রয়েছে। আমরা যদি খেয়াল করি 19 ধারাটা, দেখা যাচ্ছে সবাই একটু জানাবেন আমাকে কথাগুলো শোনা যাচ্ছে কিনা, যারা অ্যাডমিন আছেন। আর যারা কোশ্চেন থাকে, আমি সবাইকে মিট করে দিয়েছি, এখানে আপনাদের কথা কাউকে নিতে পারবো না। আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা যদি কোনো প্রশ্ন জানা থাকে আপনারা এই কমেন্টসে জানাবেন, আমি পরবর্তী আমি উত্তরটা দিয়ে দেবো। তাহলে প্রথমে দেখা যাচ্ছে অপরাধ বিচারত গ্রহণ। এই 19 ধারার যে বিধান, এই 19 ধারা বলছে অপরাধটা বিচারার্থ গ্রহণ কিভাবে করবেন। এটা এই পুরোটাই হচ্ছে জামিনের কথা বলা রয়েছে। অর্থাৎ অপরাধ বিচারার্থ গ্রহণ করবেন, বিচারার্থ অবশ্য পত্র বিচার গ্রহণী এবং জামিন ইত্যাদি। তো এখানে মোটামুটি 4টা বিষয় রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, প্রথম থেকে যদি খেয়াল করি, এটাকে মনে রাখার জন্য আমরা পয়েন্ট গুলো খেয়াল করি, দেখা যাচ্ছে যে 19 ধারার অপরাধ বিচারার্থ গ্রহণ, জামিন ইত্যাদি মূল পয়েন্ট। এখানে মূল পয়েন্ট কি? এটা অবশ্য অপরাধ বিচার যোগ্যতা। প্রত্যেকটা বিচার যোগ্যতা রয়েছে, অবশ্যই গ্রহণযোগ্য। যেসব সব ধরনের অপরাধ, এখানে যতগুলো অপরাধ আছে সবগুলো হচ্ছে বিচারত গ্রহণযোগ্য, প্রথম যে পয়েন্টটা রয়েছে। এখানে পরবর্তী যে পয়েন্টগুলো আমরা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা, পরবর্তী পয়েন্ট দেখবো। আমাকে শোনা যাচ্ছে একটু জানায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পয়েন্টটা দেখবো। প্রথম হচ্ছে পয়েন্ট হচ্ছে অপরাধ বিচার যোগ্যতা, অবশ্যই এই বিচার বিচার অর্থ গ্রহণযোগ্য হবে। জামিন সংক্রান্ত বিধান বলছে যেখানে বেলেবল সেকশনটা, এটা কিভাবে তারা জামিন জামিন পাবে, জামিন দিয়ে আদালত কি জামিন দিবে, একে জামিন দিবে না, এই ধরনের নীতি এখানে বলা রয়েছে। এখানে যাই হোক না এগুলো, প্রথম হচ্ছে এখানে 2 নম্বর যেটা বিষয় বলছে, এখানে এই 19 ধারার বিধানে মূল বা প্রত্যক্ষভাবে অভিযুক্তকে জামিন না দেওয়ার নীতি। প্রথম হচ্ছে তাকে জামিন দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে তাকে জামিন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দুটি শর্ত পূরণ না করলে। এই দুটি শর্তের ভিতর প্রথমে হচ্ছে একটা, অভিযোগকারীকে যদি শুনানি না দিলে। আর হচ্ছে নারী শিশু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। এখানে একটা বিষয় দেখেন যে এখানে এখানে যে দুটি শর্ত পূরণ না হয়, যে কোন কোন শর্তগুলো থাকবে সেটা। প্রথম হচ্ছে অভিযোগকারীর পক্ষকে শুনানি না দিলে, যে অভিযুক্তের জামিন আবেদনের অভিযোগকারী শুনানির সুযোগ দিতে হবে, এটা একটা শুনানি হিয়ারিং দিতে হবে। আর আরেকটা হচ্ছে দোষী সাব্যস্ত যুক্তিসঙ্গ কারণ না থাকলে, যে দোষী হওয়ার যুক্তিসঙ্গ কারণ না থাকলে ট্রাইব্যুনাল, আমরা জানি এই আদালত ট্রাইব্যুনাল এখতিয়ার সম্পন্ন আদালত সন্তুষ্ট হতে হবে। এবং অভিযুক্তকে বিরুদ্ধে আনিত অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তিসঙ্গত কারণ হয়েছে। এই যে এই বিষয়গুলো, অভিযোগকারী যদি পক্ষকে শুনানি না দিলে, যদি অবশ্যই অভিযুক্তের জামিন আবেদন শুনানির সুযোগ করে দিতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আদালতকে সন্তুষ্ট থাকতে হবে। আর ওই অভিযুক্তের বিরুদ্ধে যা নিতে যে অভিযোগ, অবশ্যই দোষী সাব্যস্ত যুক্তিসঙ্গত কারণ রয়েছে, এটা একটা বিষয়। আরেকটা বলছে যে নারী ও শিশু বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে, এটা কেমন? নারী ও শিশু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই জামিন দেবে, এটা একটু খেয়াল রাখবেন। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, যেমন 47-3 এখানে 19-3।
এখানেও ওই মাদকের বলছে 47-3 জামিন দেওয়া যাবে, এখানেও কিন্তু নারী বা শিশু অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও জামিন দেওয়া যাবে। মূল প্রত্যক্ষ অভিযুক্ত যদি হয় নারী শিশু অসুস্থ, সিক অর ইনফ্রেম, নারী শিশু যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই জামিন দিলে ন্যায় বিচার বিঘ্নিত হবে না, আদালত সন্তোষে জামিন দেওয়া যাবে। যদি কোনো নারী শিশু অসুস্থ থাকে বা তারা যদি অপরাধী হয়, এই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কি হবে সেটা অবশ্যই অবশ্যই জামিন দিতে হবে, আর আদালত যদি সন্তুষ্ট জ্ঞাপন করে। সর্বশেষ যেটা বলছে যে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সহায়তা করে আনুষঙ্গিক অভিযুক্ত ব্যক্তি, এখানে যে দুইয়ে যেটা আমরা বললাম অবশ্য জামিন নিষিদ্ধ নয়, জামিন নিষিদ্ধ হবে না যদি আদালত মনে করেন তাদের জামিন দেওয়া ন্যায়সঙ্গত এবং তাদের এই কারণ উল্লেখ করে তাদেরকে জামিন দিতে পারে। মোটামুটি এখানে 19-এর যে ধারাটা জামিন দেওয়া যাবে, খালি শুধু এক জায়গায় বলছে জামিন দেওয়া যাবে না, তো বাকি ক্ষেত্রেই হচ্ছে জামিন দেওয়া যাবে। আর যদি এটা আমরা যদি একটু খেয়াল করি, এক নজরে খেয়াল করি সব অপরাধ বিচারযোগ্য, এই এই আইনে যে মূলত হেডলাইনটা হচ্ছে অপরাধ বিচার তো গ্রহণ করবে এবং বিচার জামিন দিবে কিনা, তাহলে সব অপরাধ অবশ্যই বিচারযোগ্য, এখানে সকল অপরাধ হচ্ছে বিচারযোগ্য। মূল প্রত্যক্ষ অভিযুক্ত সাধারণ জামিন নয়, মানে মূল প্রত্যক্ষ ভাবে যদি অভিযুক্ত হয়ে থাকে কোন ঘটনায় সে সাধারণ জামিন দিবে না, জামিন নয়, এটা একটা বিষয়। আর অভিযোগকারীকে শুনানি দিতে হবে, অবশ্যই অভিযোগকারীকে শুনানি দিতে হবে। দোষী সাব্যস্ত হওয়ার দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গ কারণ থাকতে হবে, যে দোষীদের হয়েছে এর যুক্তিসঙ্গ রিজনেবল কজগুলো তার থাকতে হবে। আর অবশ্যই নারী শিশু অসুস্থ হলে সেটা আদালত নিশ্চিত জামিন দিবে। আর সহায়তাকারী হিসেবে অন্য অভিযুক্ত ব্যক্তি আদালত উপযুক্ত মনে করলে, যে সহায়তাকারী বা অন্য অভিযুক্ত ব্যক্তি যদি হয়ে থাকে আদালত উপযুক্ত মনে করলে জামিন দিবে। এটা হলো মূল কথাগুলো। তাহলে এখানে আমরা এখানে রিটেনের শুধু এখানে 19-3 ইম্পর্টেন্ট, যে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কি করণীয়, যে জামিনের বিধানগুলো কি কি। তো 19 হচ্ছে আমরা দেখলাম, 19 ধারা হচ্ছে যে এই আইনের অধীন সকল অপরাধ বিচারার্থ গ্রহণ হবে। এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট অর্থ এই অবশ্য বিচারযোগ্যতা রয়েছে। আর 2 নম্বর যে জামিন সংক্রান্ত বিধান, জামিন সংক্রান্ত অবশ্যই জামিন, মূল প্রত্যক্ষ জামিন না দেওয়ার যে একটা নীতি সেখানে হচ্ছে যদি মূল বা প্রত্যক্ষ অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না যদি দুটি শর্ত পূরণ না হয়। একটা হচ্ছে যে অভিযোগকারী পক্ষ শুনানি না দিলে, এটা একটা বিষয়। আরটা দেখলাম কি, যে দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অবশ্যই এই বিষয় এই দুইটা একটু আপনারা একটু রিডিং করে নেবেন। এখানে সবচেয়ে গুরুত্ব দিলাম তিনটা, যে নারী শিশুর ক্ষেত্রে অবশ্যই জামিন দিবে, আর সহায়তাকারী হিসেবে আনুষঙ্গিক যে অভিযুক্ত যারা থাকে এদেরকে অবশ্যই জামিন দিবে। এটা রিটেনের প্রশ্ন কোনো কিছু নাই, খালি 19-এর 3টা একটু আপনারা একটু দেখে নেবেন। তাহলে এখানে আমরা মূল হেডলাইনটা দেখলাম 19-এর, যে অপরাধ বিচারার্থ গ্রহণ। এখানে এমসিকিউ যদি খেয়াল করি, যে এ আইনের অধীন অপরাধ বিচারার্থ গ্রহণযোগ্য হবে অবশ্যই সমস্ত অপরাধের কথা বলছে। কোন পরিস্থিতি শাস্তিযোগ্য অপরাধ অভিযুক্ত জামিন দেওয়া যাবে না, কোন পরিস্থিতিতে, যদি কোন পরিস্থিতি শাস্তিযোগ্য অপরাধ অভিযুক্ত জামিন দেওয়া হবে না, যদি অভিযোগকারীকে শুনানির সুযোগ না দেওয়া হয়। কোন অবস্থায় নারী শিশুকে অভিযোগ জামিন দেওয়া সম্ভব, কোন অবস্থায়, অবশ্যই যদি আদালত ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয় ন্যায় বিচার বিঘ্নিত হবে না, এরকম ক্ষেত্রে যদি হয়। এবং উপধারা 2, অভিযুক্ত জামিন দেওয়ার জন্য কি প্রয়োজন, অবশ্যই ট্রাইব্যুনাল এখতিয়ার আদালত সন্তুষ্ট হবে। সবসময় আদালতের সন্তুষ্ট হলে। জামিন দেওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি নথিভুক্ত করতে হবে, অবশ্যই এর কারণ লিপিবদ্ধ করে, যে যুক্তির সঙ্গত কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তি জামিন দেওয়ার আদেশ দিতে পারে। মোটামুটি এই ছিল 19 আপনাকে শুধু শর্ট করে মনে রাখবেন যে অপরাধ বিচারার্থ গ্রহণ, যে অপরাধ বিচারযোগ্যতা, অবশ্যই এই সব ধরনের অপরাধ বিচারযোগ্য, খালি মনে রাখবেন অপরাধ বিচারার্থ গ্রহণ হচ্ছে 19 ধারা, এখানে জামিনের কথা বলা রয়েছে। তারপর দেখি 20, এই দুইটা সেকশনে আপনাদের একটু দেখাবো যতটুকু সম্ভব। এই ধারাটি প্রায় এখানে 9টি পয়েন্ট রয়েছে, এখানে কিছু সংশোধন আছে। এখানে হচ্ছে বিচার পদ্ধতি, আগেটা হচ্ছে বিচারার্থ গ্রহণ করবে, সব বিচার বিচার হিসেবেই অপরাধ বিচার হিসেবে গ্রহণ করবে এবং সেটা পরবর্তীতে আহ জামিনের বিধানগুলো রয়েছে যেমন এর কথা এখানে রয়েছে। এখানে বিচারের পদ্ধতিটা কি, আদালতে কিভাবে বিচার করবে, সেকশনটা যদি আদালতে, এখান থেকে কিছু এমসিকিউ আছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট, জানা খুব জরুরি। এখানে বলছে, এখানে 20 ধারায় বিচারের পদ্ধতি বলছে কতদিনের ভিতর বিচার, মামলার প্রাপ্তি তারিখ কত দিনের মধ্যে শেষ করবে, আর এই মামলাটা যখন শুনানি শুরু হবে একটানা কতদিন কিভাবে চলবে, এটা একটানা কর্মদিবসে চলবে। এটা আমরা যখন এই সামনে পড়বো 35 বিধান সাপেক্ষে এবং 26 এবং 26-এর সামনের দিকে আমরা যখন পড়বো তখন আর একটু ক্লিয়ার হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আপনারা একটু দেখে নেন। এখানে মূল পয়েন্ট, এখানে 9টি পয়েন্ট রয়েছে, এখানে মূল পয়েন্ট থেকে আমরা আলোচনায় যাবো। 20 হচ্ছে বিচার পদ্ধতি, 20 হচ্ছে বিচার পদ্ধতি নারী শিশু নির্যাতন দমন আইনে 2000 সংশোধন 2025-এ 20। দেখেন, প্রথম প্রশ্ন আমরা যদি একবার শেষ দিক থেকে আলোচনা করি, এটা তাহলে আর একটু ক্লিয়ার হবেন আপনারা। প্রথম হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে বিচার কোথায় হবে, আমরা পাবো বিচার কোথায় হবে, 1 নম্বর পয়েন্ট। মনোযোগ একটু বড় করে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে বিচার কোথায় হবে,
তারপর প্রতিদিন ধারাবাহিক শুনানি করতে হবে। এই যে প্রতিদিন একটানা একটানা যে শুনানিটা হবে, কর্মদিবস হিসেবে গঠিত হবে। তাহলে বিচার কোথায় হবে? যদি আমরা এখান থেকে বিচার কোথায় হবে? অবশ্যই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। আমরা যেটা পড়ছি যে প্রত্যেকটা বিষয়কে এই আইনের অধীনে বা সংশ্লিষ্ট আদালতে বিচার ট্রাইব্যুনালে গঠন হবে। তাহলে প্রথম হচ্ছে বিচার কোথায় হবে? প্রতিদিন ধারাবাহিকভাবে শুনানি রয়েছে। ৩, দর্শন মামলার বিশেষ সময়সীমা। এখন আমরা দেখা যাচ্ছে আদালত আহ অর্থাৎ মামলা প্রাপ্তির তারিখ থেকে 180 কার্যদিবস শেষ করবে। তো এখানে আবার ধর্ষণ মামলার ক্ষেত্রে বিশেষ সময়সীমা রয়েছে 90 দিন। আচ্ছা, ধর্ষণ মামলা বিশেষ সময়সীমার কথা বলা হয়েছে এখানে। 3 নাম্বার, বিচার কোথায় হবে? ধারাবাহিক শুনানি, তারপর ধর্ষণের বিশেষ সময়সীমা। তারপর হচ্ছে নির্ধারিত সময়সীমা মানতে ব্যর্থ হলে, এটা একটা বিষয়। যে একটা সময় যে সময়টা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম করা হচ্ছে, সেটা যদি ব্যর্থ হয় আদালত, বিচারক যদি বদলি হয়ে থাকে, সে করণীয় কি? ট্রায়াল ইন ক্যামেরা, গোপন কক্ষে বিচার। আমরা এটা আগেও আমরা করেছি। পারিবারিক সহিংসতা এবং অন্যান্য ট্রায়াল ইন ক্যামেরা সম্পর্কে আরো ভালো ধারণা। যে এএনও বলছে, যে 20 ধারায় বিশেষ ছয় বলছে যে অবশ্যই ট্রায়াল ইন ক্যামেরার মাধ্যমে এটা বিচার কার্যক্রম করতে পারবে। শিশুর অভিযুক্ত যদি শিশু সাক্ষী হয়, সেক্ষেত্রে কি করণীয়, এখানে একটু আলোচনা আছে। তারপরে নারী শিশু বা নিরাপত্তা হেফাজত, আমরা যেটা পারিবারিক সহিংসতাও করেছি, নিরাপত্তা শিশু আইন আমরা দেখেছি। নারী বা শিশু নিরাপত্তা হেফাজত বলতে কি বোঝে? যে তাদেরকে হেফাজতে রাখা যাবে। তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে ধর্ষণ মামলায় মূল প্রমাণ মূল্যায়ন বিশেষ বিধান। অর্থাৎ ধর্ষণ মামলায় যে ডিএনএ যে বিষয়গুলো রয়েছে, এখানে বিশেষ বিধানগুলো কি রয়েছে সেটা আমরা এখানে 9টি পয়েন্ট দেখলাম। বিচার কোথায় হবে? প্রতিদিন ধারাবাহিক শুনানি করতে হবে। ধর্ষণ মামলা বিশেষ সময়সীমা, নির্ধারিত সময়সীমা ব্যর্থ হলে, বিচারক বদলি হলে, ট্রায়াল ক্যামেরার কথা বলা হয়েছে। শিশু বা অভিযুক্ত সাক্ষী, শিশু সাক্ষী হলে কি নারী শিশুকে কিভাবে হেফাজতে রাখবেন, এটা 31 ধারা আমরা পাবো সামনের দিকে। ধর্ষণ মামলার প্রমাণ মূল্যায়ন বিশেষ বিধান। তাহলে আমরা একটু প্রথম থেকে দেখে আসি। যেখান থেকে প্রথম হচ্ছে বিচারের পদ্ধতি, মূল পয়েন্ট সমূহ। মূল পয়েন্ট সমূহ কি বিষয়টা বলা রয়েছে? বিচারের পদ্ধতি মূল পয়েন্টে হয়তো 20 ধারা আমরা দেখলাম। এখানে মূল পয়েন্ট গুলো কি কি? বিচার কোথায় হবে? আমরা যদি চিন্তা করি, যেটা হচ্ছে একে, যেটা বলছে বিচার কোথায় হবে। একে বলছে যে 35 ধারা বিধান সাপেক্ষে, এই আইনের 35 ধারা যে বিধান রয়েছে, সেই বিধান সাপেক্ষে এই আইনের সকল অপরাধ বিচার 26 এবং 26-এর অধীনে গঠিত, অর্থাৎ যেটা আমরা ট্রাইব্যুনাল নামে জানি। অর্থাৎ বিচার কোথায় হবে? ট্রাইব্যুনালে গঠিত হবে। এক কথায় সে 26 এবং 26-এর কম বিধান অনুযায়ী। প্রতিদিন ধারাবাহিক শুনানি, 2 নাম্বার যে পয়েন্টটা বলছে, যে প্রতিদিন ধারাবাহিক শুনানি করে, একবার শুনানি শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মদিবসে ধারাবাহিক চলবে। এটা একটা বিষয় বলছে। পরে আবার এখানে আরেকটা বলছে যে মামলা ট্রাইব্যুনালে পাওয়ার তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ, যে নারী শিশু নির্যাতন দমন মামলা ট্রাইব্যুনালে পাওয়ার তারিখ কতদিনের মধ্যে শেষ করবে? অবশ্যই 180 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। 180। 3, দর্শন মামলা বিশেষ সময়সীমা, এটা একটা আবার বিশেষ সময়সীমা রয়েছে। এটা অভিযোগ গঠনের তারিখ থেকে 90 কার্য দিবস। অভিযোগ গঠনের কত কার্য দিবস? 90 কার্য দিবস ভিতরে দর্শন মামলা বিচার শেষ করতে হবে। খুব ইম্পর্টেন্ট এটা। এটা নতুন অ্যাড হয়েছে যে দর্শন মামলা বিশেষ সময়সীমা কতদিন? 90 কার্য দিবস। 4, নির্ধারিত সময়সীমা মানতে ব্যর্থ হলে, তাহলে আমরা এটা দেখবো যে সময় মতো যদি বিচার শেষ না হয়, সময় মতো যদি বিচার শেষ না হয়, তাহলে যদি ট্রাইব্যুনাল সরকারি কর্মকর্তা দেয়, তাহলে সময় মতো বিচার শেষ না হলে সরকারি কর্মকর্তা দায়ী হলে এটা একটি অদক্ষতা ও অসদাচরণ হিসেবে গণ্য হবে। তাই বলেছে। এবং এটি এসিআর, মানটা ভুল আছে এখানে, এসিআর হিসেবে গোপন অনুমোদন উল্লেখ করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, 5 নম্বর, বিচারক বদলি হলে। মনোযোগ দেন। বিচারক বদলি হলে কি করবে? অবশ্যই যিনি নতুন বিচারক আসবেন, অবশ্যই তিনি যেখান থেকে শুরু করেছেন, এটা সেখান থেকে শুরু করার পূর্ববর্তী অবস্থান থেকে, পূর্ববর্তী যিনি বিচারক যিনি ছিলেন, ওখান থেকে শুরু করবেন। এবং আগে গ্রহণকৃত পুনরায় আগের যে গ্রহণকৃত সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আগে যা সাক্ষ্য আছে এগুলো থেকে শুরু, কিন্তু কথা আছে। তবে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন যদি মনে করেন, সাক্ষী আবারও গ্রহণ করতে পারবেন। ন্যায় বিচার স্বার্থে যদি মনে করেন উনি এই সাক্ষ্যগুলা আবার তিনি নিতে পারেন, এটা হচ্ছে বিচারকের ক্ষমতা। তাহলে বিচারক বদলি হলেও বলছে যেখান থেকে শুরু, পূর্ববর্তী অবস্থান থেকে শুরু করবেন, পুনরায় সাক্ষ্য গ্রহণ প্রয়োজনে। আর তিনি যদি মনে করেন ন্যায় বিচার স্বার্থে, সাক্ষী গ্রহণ আবার পুনরায় গ্রহণ করতে পারবেন। 6, ট্রায়াল ইন ক্যামেরা, গোপন কক্ষে বিচার। এটা আপনারা বারবার জানেন বিষয়টা। আবেদন থাকলে যদি থাকে যে এটা ট্রাইব্যুনাল, একজন শিশু রয়েছে, ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে মনে করলে দর্শনের যে দর্শন মামলা, ন্যায়ের দর্শন যে সংখ্যক মামলার বিচার গোপন করে ট্রায়াল ইন ক্যামেরা অনুষ্ঠিত করা যাবে। এটা 6। শিশু অভিযোগ সাক্ষীর ক্ষেত্রে, শিশু যদি অভিযুক্ত হয়, সাক্ষী হয়, একটা অভিযুক্ত হলো আর একটা সাক্ষী হলো, তাহলে যদি
কোনো শিশু অভিযোগ্য সাক্ষী হয়, তাহলে তবে শিশু আইন 2013 যতটুকু সম্ভব অনুসরণ করতে হবে। বলছে যদি কোনো শিশু যদি অভিযুক্ত হয় অথবা শিশু সাক্ষী হয়, সেক্ষেত্রে ওই যে আমরা শিশু আইন 2013 সালে যে বিধান পড়েছি, ওখানে ওই আইনে যা বলা রয়েছে শিশু ক্ষেত্রে যে বিধানগুলো আমরা পড়েছি, সেখানে আমরা সেই বিধানগুলো অনুসরণ যতটুকু অনুসরণ করা যায়। নারী শিশু নিরাপত্তা হেফাজত, এটা আমরা তো ওখানেও পড়েছি শিশু আইনেও। নারী শিশু নিরাপত্তা হেফাজত পাঠানোর আগে তার মতামত গ্রহণ কল্যাণ বিবেচনা করতে হবে। নারী শিশুর হেফাজত পাঠানোর আগে তার মতামত কল্যাণ বিবেচনা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর। 9, ধর্ষণ মামলার প্রমাণ মূল্যায়ন বিষয়ক বিশেষ বিধান। কেবল ধর্ষণ মামলার ট্রাইব্যুনাল যদি চায়, কেবল মেডিকেল সার্টিফিকেট, যেটা ডিএনএ মেডিকেল সার্টিফিকেট, পারিবারিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার সম্পন্ন করতে পারে। যদি এখানে যদিও আমরা ওই আগের আইনে পড়েছি যে আমরা সামনে থেকে পাবো যে একমাত্র মেডিকেল রিপোর্টের ভিত্তি করে সাজা দেওয়া যায় না, এটাই একটা মতামত দেওয়া আছে। তো এখানে যে বিশেষ বিধানটা হচ্ছে অবশ্যই ধর্ষণ মামলার এটা অ্যাড করা হয়েছে। ধর্ষণ মামলার প্রমাণ হিসেবে মূল্যায়ন হিসেবে অবশ্যই ধর্ষণ মামলার ট্রাইব্যুনাল যদি চায়, এই মেডিকেল সার্টিফিকেট পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্পন্ন করতে পারে। এই ছিল 9টি পয়েন্ট মোটামুটি। তাহলে আমরা যে পয়েন্ট গুলো দেখলাম, এখন যদি আমরা এই পয়েন্টে থাকি, বিচার কোথায় হবে? বিচার কোথায় হবে? ট্রাইব্যুনালে। প্রতিদিন ধারাবাহিক শুনানি করতে হবে, এটা হচ্ছে 180 দিন, মামলার প্রাপ্তির পর থেকে 180 দিন শেষ করবে। এবং পরে বলছি যে দর্শনা বিশেষ সময়সীমা আমরা দেখলাম 90 কার্য দিবস। নির্ধারিত সময়সীমা মানে ব্যর্থ হলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিচারক বদলি হলে কি হবে? বিচারক বদলি হলে আমরা যেটা দেখলাম, বিচারক বদলি হলে তিনি যেখান থেকে শুরু করেছে পূর্ববর্তী বিচারক ওখান থেকেই শুরু করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ট্রায়াল ইন ক্যামেরা, বিচারে বদলি হলে যেটা বলছিলাম যে সেখান থেকে শুরু করবো। তিনি যদি মনে করেন যেখানে সাক্ষ্য পর্যাপ্ত আছে বা সাক্ষ্য দেওয়া আছে প্রয়োজন, তিনি যদি এটা মনে করেন ন্যায় বিচার স্বার্থে, তাহলে আবার পুনরায় সেগুলো তিনি নিতে পারেন। ট্রায়াল ইন ক্যামেরা অবশ্যই আবাদলা উপযুক্ত মনে করলে ট্রায়াল ইন ক্যামেরা গঠন করবেন। শিশু বা অভিযুক্ত শিশুর ক্ষেত্রে অবশ্যই এটা বিবেচনা নেবেন যতটুকু সম্ভব। এই শিশু বা অভিযুক্ত বা যে শিশু সাক্ষী হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? অবশ্যই আদালত শিশু আইন 2013 সালে যে বিধান আছে যতটুকু অনুসরণ করা যায়। অবশ্য নারী নিরাপত্তার হেফাজতের চিন্তা করে তাদের আলাদা রাখারও একটা বিধান রয়েছে, হেফাজতের ব্যবস্থা নেবে। ধর্ষণ মামলা বিশেষ যে প্রমাণ মূল্যায়ন মেডিকেল সার্টিফিকেট যেটা দিবে, মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে রিপোর্টটা আসবে সেরকম কি বিশেষ বিধানে বলা হয়েছে বিচার কার্যক্রম করবেন। তাহলে মোটামুটি আমরা 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট আপনারা লিখে দিবেন সবাই, বা একটু স্ক্রিনশট দিয়ে নেন আপনারা। আর এটা তো ক্লাসে আছেই, আপনারা একটু দেখতে পাচ্ছেন, একটু নিয়ে লিখে, যারা যারা একটু ক্লাস আছেন একটু ছোট করে লিখে নেন। তাহলে এই 20 ধারা, তাহলে 20 ধারা হচ্ছে বিচার পদ্ধতি। নারী শিশু নির্যাতন দমন 2000 সংসদ 2025-এর যে বিধান রয়েছে, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তাহলে 20 ধারা বিচার পদ্ধতিটা আমরা দেখলাম। তাহলে এখানে এমসিকিউ গুলো কি দেখি, যে এই আইনের অধীনে অপরাধের বিচার কোন ট্রাইব্যুনাল হবে? অবশ্যই 26 ক অনুযায়ী যেটা আমরা গঠিত ট্রাইব্যুনাল করলাম সেটা আমরা দেখলাম। ট্রাইব্যুনাল মামলা শুনানি শুরু তা কতদিন চলবে? অবশ্যই প্রতি মাসে, প্রতি কার্য দিবসে একটানা চলবে। সাধারণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল কতদিন কার্য শেষ করবে? অবশ্যই 180, 180 কার্য দিবস সাধারণ মামলার ক্ষেত্রে। ধর্ষণ মামলার জন্য ট্রাইব্যুনাল বিচার কতদিনে সমাপ্ত করতে হবে? অবশ্যই 90 কার্য দিবস, যদি বিশেষ বিধান যেটা। বিচার সম্পন্ন না হওয়ার যদি সরকারি কোনো দায় হন, তবে কি করবে? অবশ্যই দায়ী কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ বিধিত বার্ষিক গোপনীয় প্রতি অনুমতি না নিবদ্ধ করা হবে, যেটা এসিআর আমাদের। পরবর্তী বিচার বদলি হলে নতুন বিচার কেউ মামলা পরিচালনা করবে। পরবর্তী পর্যায়ে যেখানে চালিয়ে যাবে, পরবর্তী সাক্ষ্য নেওয়া লাগবে না, এটা বলছে। আর যদি ন্যায় বিচার স্বার্থ মনে করেন তো নিবেন। আর এটা হচ্ছে ন্যায় বিচার স্বার্থে নতুন বিচারক কোন ক্ষেত্রে পূর্ববর্তী সাক্ষ্য পুনর্গ্রহণ করতে পারবে? অবশ্যই যদি অপরিহার্য বলে মনে করেন। ধর্ষণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল কিভাবে বিচার কার্য সমাধান করবে? অবশ্যই মেডিকেল সার্টিফিকেট, পারিপার্শ্বিক সাক্ষ্য ভিত্তি করে। মেডিকেল সার্টিফিকেট আগে বলা রয়েছে যে সাজা দেওয়া যাবে না, কিন্তু এখন যেটা যেটা আইনের বিধান, অবশ্যই মেডিকেল সার্টিফিকেট পারিপার্শ্বিক ভিত্তি করে কি বিচার করা যাবে নয়। কোন শিশু অভিযুক্ত সাক্ষী হলে ট্রাইব্যুনাল কোন আইন অনুসরণ করবে? অবশ্যই শিশু আইন 2013। কোন শিশু যদি সাক্ষী বা অভিযুক্ত হয়, সেটা শিশু আইন অনুসারে অনুসরণ করবে। 10, নারী শিশুকে নিরাপত্তা হেফাজত রাখার ট্রাইব্যুনাল কি কি বিবেচনা করবে? অবশ্যই তার যদি নিরাপত্তা হেফাজতে রাখতে হয়, নারী শিশু কল্যাণ স্বার্থ তার মতামত সবসময় খেয়াল রাখবেন। নারী শিশুকে আমরা 31-এ, সেটা গত আমরা পড়েছিলাম যে নারী শিশু দমন 31-এ বলছে যে শিশুর কল্যাণ স্বার্থের মতামতের উপর হেফাজতে রাখতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা, যে 2টা ধারা বললাম। কার প্রশ্ন থাকলে আপনারা নিচে কমেন্টস করতে পারেন। তাহলে এখানে আমরা যে 2টি ধারা বললাম, একটা হচ্ছে অপরাধ বিচারার্থ গ্রহণ 19 ধারা, এটা জামিনের ক্ষেত্রে যেটা বলা রয়েছে 19, অপরাধ বিচারার্থ গ্রহণ। এখানে মোটামুটি 4টি পয়েন্ট রয়েছে। প্রথমত তাকে সুযোগ, জামিনের যদি সুযোগ না দেওয়া হয়, সে কোনো রকমেই, প্রথম বলছে যে এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সঙ্গে জড়িত অপ্রত্যক্ষভাবে
মূল বা প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়া নিষেধ, অর্থাৎ জামিন দেওয়া যাবে না যদি, যদি আবার দুইটা দুইটা কারণ বলছে, দুইটি শর্ত যদি পূরণ না করে অবশ্যই জামিন দিবে না। তাহলে প্রথমত জামিন দেওয়ার জন্য পরে বলছে এ 19-3 এবং 4 পরবর্তী জামিন যদি দেয় তারা জামিন দেওয়ার যুক্তিসঙ্গ কারণ লিপিত করবে লাস্টের দিকে, আর তিনি অবশ্যই জামিন দিবে। যদি সে অসুস্থ হয়, নারী বা শিশু অসুস্থ হয়, সেই ক্ষেত্রে জামিন দিবে। শারীরিকভাবে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে জামিন দিবে। আর 4-এ বলছে যদি জামিন দেয় সে যুক্তিসঙ্গ কারণগুলো উল্লেখ করবে। তাহলে এখানে মোটামুটি আমরা দেখলাম অপরাধ 19 হচ্ছে অপরাধ বিচারত গ্রহণ। আর প্রত্যেক এখানে সকল অপরাধী অবশ্যই বিচারার্থ গ্রহণীয় হবে, আমরা যেটা দেখলাম 19-এর। আর পরবর্তীতে আমরা যেগুলো দেখলাম, এখানে কিছু এমসিকিউ দেখলাম। এখানে আবার সংক্ষেপে এক নজরের জন্য আপনাদের খুব শর্ট করে দিচ্ছি। প্রথম হচ্ছে সব অপরাধ বিচারযোগ্য, এগুলো পয়েন্ট এভাবে মনে রাখা দরকার না, তবে 19-3 এটা মনে রাখবেন যে 19-3 ক্ষেত্রে কারা জামিন পাবে এটা একটু খেয়াল রাখবেন। নারী বা শিশু অসুস্থ যদি হয় শারীরিক ব্যবস্থা, সেক্ষেত্রে জামিন দিবে। আর জামিন দিলে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করবে। আর মূল মূল অবশ্যই মূল বা প্রত্যক্ষ অভিযুক্ত যিনি হয় অবশ্যই জামিন নয়, এটা খেয়াল রাখবেন। মূল বা প্রত্যক্ষ যিনি থাকবেন অভিযুক্ত জামিন নয়। তবে অভিযোগ করে এখানে দুইটা বিষয় বলছিলাম যে অভিযোগের শুনানি দিতে হবে এবং যুক্তিসঙ্গত, দোষী হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। যদি অভিযোগকারী শুনানি না দেয় আর দোষী সাব্যস্ত যুক্তির কারণ থাকতে হবে, একটু খেয়াল রাখবেন। এই দুইটা পয়েন্ট হচ্ছে মূল, যে অভিযোগকারী শুনানি দিতে হবে আর দোষী হওয়ার যে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর যে 19-3 যেটা বলছে নারী বা শিশু অসুস্থ হলে আদালত নিশ্চিত হলে জামিন দিবে। আর সহায়তাকারী হিসেবে যারা আদালত অন্যভাবে অভিযুক্ত উপযুক্ত মনে করলে জামিন দেওয়া যায়। এখানে মোটামুটি একটু খেয়াল রাখবেন, অনেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, আর একটু টাইম নিলাম, এটা একটু বড় করে দিলাম যে একটু স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, আর তারপর দেখলাম কি আমরা পরবর্তী সেকশন দেখলাম যে হচ্ছে বিচার পদ্ধতি। বিচার পদ্ধতি এখানে পর্যালোচনায় আমরা যেটা দেখলাম বিচার পদ্ধতির ক্ষেত্রে আমরা এখানে কতগুলো পয়েন্ট পেলাম, প্রায় 9টি পয়েন্ট পেলাম। যে বিচারের যে পদ্ধতি রয়েছে আদালতে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রমগুলো করবেন কিভাবে করবেন, বিচার কোথায় কোন আদালত হবে এবং কোন বিধান অনুসরণ করবে, যেটা আমরা 26 এবং 26 করে এবং 35 ধারার বিধান সাপেক্ষে এই আইনের 26 এবং 26 এর অধীনে যে আদালত রয়েছে সেটা হলো ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। এটা কতদিন চলবে, কত এটা মামলার বিচারের মামলা তারিখ হতে কতদিন কর্ম কার্য দিবস শেষ করবে এবং বিশেষ নারী শিশুর ক্ষেত্রে যে দর্শন মামলার ক্ষেত্রে সে কতদিন শেষ করবে, এই কথাগুলো বলেছে। এটাকে ট্রাইব্যুনাল, এটাকে ক্যামেরা ট্রায়ালে করবে নাকি নিরাপত্তা হেফাজত, এরকম মোটামুটি অনেকগুলো কথা রয়েছে, যেটা আমরা যে 9টি পয়েন্ট দেখেছি সেটা আমরা এই আলোচনা করলাম। যে প্রথম বলছিলাম যে বিচার কোথায় হবে, প্রতিদিন ধারাবাহিক শুনানি করতে হবে, যেটা হচ্ছে 180 দিন, 180 কার্য দিবস। দর্শন মামলার বিশেষ সময়ের ক্ষেত্রে যেটা যেটা আমরা 90 কার্য দিবস। নির্ধারিত সময়সীমা ব্যর্থ হলে এটা তদন্ত আয়োগ তিনি ব্যবস্থা করবেন। আর বিচারক বদলি হলে কি করতে হবে এটা একটু বলা রয়েছে। আর হচ্ছে ট্রায়াল ইন ক্যামেরা গোপন কক্ষে বিচার, যেটার বিধান বলা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে বলতেছিলাম যে এই আইনের ট্রায়াল ইন ক্যামেরা গোপন কক্ষে বিচার হবে। অভিযুক্ত শিশু সাক্ষীর ক্ষেত্রে এই 9টি পয়েন্টের মধ্যে এটা একটা কি করণীয়, নারী বা শিশু হেফাজতের ক্ষেত্রে হলে কি করতে হবে, তাদের নারী শিশুর সর্বোত্তম কল্যাণার্থে তাদের চিন্তা করে তাদের হেফাজতের ব্যবস্থা নেবে। দর্শন মূল্যায়ন বিশেষ বিধানের ক্ষেত্রে অবশ্যই এটাও একটু খেয়াল রাখবে যে ডিএনএ বা মেডিকেল রিপোর্ট। তাহলে মোটামুটি 9টি পয়েন্ট দেখলাম। মোটামুটি আমাদের আজকের এখানে আলোচনা থেকে এখানে কোনো রিটার্নের কোনো প্রশ্ন খুবই কমই আসে। তবে এখানে রিটার্নের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, যদি গুরুত্ব দেন তাহলে দিতে হবে এই যেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে এমসিকিউ তো বলেই দিলাম, ট্রায়াল ইন ক্যামেরাটা 20-6, আর হচ্ছে দর্শন মামলার প্রমাণ বিশেষ বিধান এই 9টা, আর ধারাবাহিক শুনানি এগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো আর কোনো কিছু নাই। এখানে শুধু হচ্ছে 20-6 আর হচ্ছে 20-এর যে 9টা এটা একটু লিখিত প্রশ্ন। এখানে অন্য আমি যে লিখিত প্রশ্ন এখান থেকে করিনি, এমসিকিউ। এই দুইটা ধারা এমসিকিউ ইম্পর্টেন্ট। এখন থেকে যে ধারাগুলো পড়বো এর পরবর্তী রিটার্নের প্রশ্ন রয়েছে, এগুলো হচ্ছে এমসিকিউ একটু গুরুত্ব দেবেন বেশি। তো আজকে এই পর্যন্তই। আমরা এই দুইটা ধারার যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই আমরা আহ, আমরা যে পরবর্তী ক্লাসে আগামীকাল নাইট বেসে আপনাদের যদি কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো যারা নোট করেছেন আপনারা লিখবেন, যেহেতু আমরা ইউটিউবে লাইভে আমাদের কোশ্চেন গুলো আমরা নিতে পারছি না।
পরবর্তী আপনাদের এই ক্লাসগুলোর আমরা একটু সলভ গুলো করে দেবো আশা করি। এখানে মোটামুটি যারা জয়েন করেছে, আমরা আসলে সবাই ডিউটির ব্যস্ততার কারণে আসলে অনেক সময় ক্লাসগুলো নেওয়া সম্ভব না। তো আমি চেষ্টা করি আপনাদের ক্লাসগুলো যদি ওই টাইমটা যাতে একটু মিস না হয়, তো লাইভ ক্লাসে আসি। তো সকলেই এই পর্যন্তই থাক। আমরা যে ধারাগুলো রয়েছে পরবর্তী আমরা সে আলোচনা করব। আজকে আমরা দুইটা আলোচনা করলাম, একটা হচ্ছে 19 আর 20। 19 হচ্ছে এই নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025 বিচারাত্মক গ্রহণ 19, আর হচ্ছে 20 হচ্ছে বিচার পদ্ধতি। মোটামুটি ওখানে 4টি পয়েন্ট আর এখানে হচ্ছে 9টি পয়েন্ট আলোচনা করলাম। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।